অসুস্থদের দেখতে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে প্রধানমন্ত্রী ভুক্তভোগীদের সব ধরনের সহায়তার আশ্বাস। ঢাকা সহ 4 জেলায় বিকেল 5টা পর্যন্ত 9 ঘন্টা কারফিউ শিথিল। জনজীবন স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাজারে সবজির দাম কিছুটা কমলেও দাম চড়া অন্যান্য নিত্যপণ্যের বাজার মনিটরিংয়ের দাবি ভোক্তাদের। ঠিকাদার প্রতিষ্ঠান ও পিডিবির দুর্নীতিতে অস্তিত্ব সংকটে মেহেরপুরের ছেউটিয়া নদী খননে 5 কোটি টাকায় জলে জড়িতদের শাস্তির দাবি। এবং জমকালো আয়োজনে পর্দা উঠল গ্রেটেড শো অন আর্থ অলিম্পিকের। সেই নিয়ে ব্যতিক্রমী রিভার প্যারেড, আর্চার সাগরের হাতে লাল সবুজ পতাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় হাসপাতালের বেডে চিকিৎসা নেওয়া রোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যের খোঁজ খবর নেন। বলেন, এ সহিংসতায় যারা হাত পা হারিয়েছেন তাদেরকে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হবে। তাদের চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। আজও ঢাকা, চট্টগ্রাম, নরসিংদী ও নারায়ণগঞ্জে 9 ঘন্টা শিথিল থাকছে কারফিউ। সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। এছাড়া অন্যান্য জেলায় স্থানীয় প্রশাসন আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় আলাদা আলাদা সময়ে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। এদিকে শনিবার সকাল থেকেই রাজধানীর সড়কে যানবাহনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সড়কে নিরাপত্তায় তৎপরতা দেখা যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বাস কাউন্টারগুলো থেকে ছেড়ে যেতে দেখা যায় দূরপাল্লার বাসগুলোকেও। গেল কয়েকদিনের সহিংসতায় গত কয়েকদিনের তুলনায় আজ রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক। সকাল থেকেই কর্মস্থলে যাচ্ছেন মানুষ। রাজধানীর সড়ক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শিউলি রায়। আমি এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ মোড়ে। আজ কারফিউর 8ম দিন এবং কারফিউর 8ম দিনে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং এই কারফিউ শিথিল অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাঘাটের পরিস্থিতি একদমই বলতে পারেন যে স্বাভাবিক এবং রাস্তাঘাটে সকল প্রকার যান চলাচল স্বাভাবিক পরিস্থিতিতেই চলছে। বলতে পারেন ঢাকা শহরের যে চিরাচরিত যে চেহারা, হ্যাঁ, যান চলাচল স্বাভাবিক গতিতেই তাদের হচ্ছে গিয়ে যে চলাফেরা এবং স্বাভাবিক মানুষজন তাদের যে জনজীবনের যে চিত্র, সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের হচ্ছে নিরলসভাবে তাদের দায়িত্ব পালন করছে এবং স্বাভাবিক মানুষজন কিন্তু যে ভোগান্তি গত কয়েকদিন 2-3 দিনে যে ভোগান্তি তাদের পোহাতে হয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, সেই ভোগান্তিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এবং আপনি এটাও খেয়াল করবেন যে মেইন রোডগুলোতে কিন্তু আগে হচ্ছে স্বাভাবিক পরিস্থিতি যখন ছিল
তখন হচ্ছে রাস্তাঘাটে মেন রোডগুলোতে কিন্তু রিক্সার চলাচলটা কিন্তু নিষিদ্ধ ছিল, কিন্তু এখন জনসাধারণের কথা চিন্তা করে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তারা তাদের জায়গা থেকে হচ্ছে কি রিক্সা চলাচল সুবিধাটা আসলে করে দিয়েছে জনগণের জন্য। এবং আপনি এটাও আপনি দেখবেন যে রাস্তাঘাটের যে মানুষ স্বাভাবিক চলাফেরা করছে, সেই চলাফেরা হচ্ছে গিয়ে স্বাভাবিকভাবেই আছে, তাদের ভিতরে কোনো আতঙ্ক কাজ করছে না। আজ কারফিউর যে ৮ম দিন, সেই ৮ম দিনে আপনি হচ্ছে রাস্তাঘাটের পরিস্থিতি আমি বলতে পারি একদমই স্বাভাবিক, যান চলাচল স্বাভাবিক, মানুষের যে জীবন তার যে গতি, মানুষের স্বাভাবিক গতি, সেই স্বাভাবিক গতিটাও হচ্ছে একদম স্বাভাবিক, এবং মানুষের ভিতরে যে আতঙ্কের ছিল সেটা আসলে অনেকটাই কমেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য শাহবাগ মোড় থেকে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। রাজধানীর সড়ক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শিউলি রায়। জনজীবন পুরোপুরি স্বাভাবিক হলে তুলে নেওয়া হবে কারফিউ। শুক্রবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আরও জানান, পরিস্থিতির উন্নতি হচ্ছে, তাই কারফিউ শিথিলের কথা ভাবছে সরকার। এই বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত এনআই নাহিদের প্রতিবেদনে। দেশজুড়ে কারফিউ চলমান, পেরিয়ে গেছে এক সপ্তাহ। প্রতিদিনই বাড়ছে শিথিলের সময়। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে উল্লেখ করে মন্ত্রী জানান, কারফিউ তুলে দেওয়ার বিষয়ে ভাবছে সরকার। কোনো জায়গায় কোনো অস্বাভাবিক কিছু আমাদের নজরে আসেনি, তা আমরা সেই জন্যই চিন্তা করছি যে আমরা ধীরে ধীরে যে কারফিউ শিথিল করা, সেটা আমরা করা যায় কিনা সেটা আজকে আমরা চিন্তা করেছি। কালকে আবার এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব। কোটা আন্দোলনের নামে দেশজুড়ে সহিংসতা ও তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় চলছে ধরপাকড়। তবে হতাহতের ঘটনায় দোষীদের ব্যাপারে দেশবাসীর কাছে প্রশ্ন রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতগুলি মানুষকে যা হত্যা করা হলো, এতগুলো দেশীয় সম্পদ নষ্ট হলো, এর দায় দায়িত্ব এখন কে নেবে? এখন আমি আজকে দেখলাম বিএনপির এক নেতা বলছেন যে এই সহিংসতার মধ্যে তারা নেই। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? এইটার দায় দায়িত্ব কে নিবে? এই প্রশ্নটা কিন্তু এখন জনগণের কাছে চলে আসছে। এদিকে নিরাপত্তার স্বার্থে শুক্রবার বিকেলে নাহিদ সহ কোটা আন্দোলনের 3 সমন্বয়কারীকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। এর কারণ স্পষ্ট করেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেট দিচ্ছে, কারা তোমাকে এইভাবে তোমাদেরকে ধমকাচ্ছে, সেটা জানার জন্যই, তার জিজ্ঞাসাবাদের জন্যই 2-1জনকে তারকে ডেকে নেওয়া হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তার নেক্সট ব্যবস্থা আমরা গ্রহণ করব। চলমান পরিস্থিতি নিয়ে রাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আবারও বসবেন স্বরাষ্ট্রমন্ত্রী, যেখান থেকে কারফিউ শিথিলের বিষয়ে আসবে নতুন ঘোষণা। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। সাম্প্রতিক সহিংসতায় ব্যাপক ক্ষতি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। সারা দেশে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের একাধিক স্থাপনায়। অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে 300 গাড়িতে। পুলিশ বলছে, যারা পুলিশ ও অন্যান্য বাহিনীর স্থাপনায় হামলা চালিয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে, ছাড় দেয়া হবে না কাউকেই। মাজহারুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে এমন সহিংসতা এর আগে দেখেনি বাংলাদেশ। আক্রান্ত জননিরাপত্তায় ভূমিকা রাখা পুলিশ, র্যাব থেকে শুরু করে বিজিবি ও আনসার বাহিনীও। পরিসংখ্যান বলছে, বাহিনীর অন্তত 313টি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ হয়েছে। ভাঙচুর করা হয়েছে সাজোয়া যান সহ বিভিন্ন ধরনের গাড়ি। এ সময় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে পুলিশের 3 জন এবং 1 আনসার সদস্য। পুলিশ সদর দপ্তর বলছে, এ যাবৎ থানা, পুলিশ বক্স, ফাঁড়ি সহ বাহিনীর অন্তত 235টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে। আগুন দেওয়া হয়েছে 236টি গাড়িতে। এর মধ্যে ডিএমপির 69টি পুলিশ বক্স সহ 80টি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। অসংখ্য পুলিশ স্থাপনায় তারা আঘাত এনেছে। অসংখ্য পুলিশ স্থাপনা যেগুলি রাস্তার পাশে মূলত ট্রাফিকের যে বক্সগুলি আমাদের রয়েছে, সেই ট্রাফিক বক্সগুলি তারা পুড়িয়ে দিয়েছে।
রাষ্ট্রীয় সম্পদ যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তারা তো দেশদ্রোহী। পুলিশের পর সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর। বাহিনীর ৭৮টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সাম্প্রতিক সহিংসতায় তাদের এক সদস্যের প্রাণ গেছে, আহত শখানেক সদস্য। র্যাবের ১৩টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়, আহত হন শতাধিক সদস্য। সহিংসতায় বিজিবির অন্তত ৫২ সদস্য আহত হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, বিএনপি জামাত পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আক্রমণ করেছে। দুর্বৃত্তদের ধরতে চিরুনি অভিযান চলছে বলেও জানান তিনি। অসংখ্য বিএনপি এবং জামাতের যারা সন্ত্রাসী তারা এখন কিন্তু আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চের কাছে কিন্তু রিমান্ডে রয়েছে। রিমান্ডে কিন্তু তারা গুরুত্বপূর্ণ তথ্যগুলি দিচ্ছে, কখন থেকে তারা প্ল্যানগুলি করছে, কখন তারা প্ল্যানিংগুলি করে কখন তারা এক্সিকিউশনে গিয়েছে, কারা কারা এক্সিকিউশন লেভেলে ছিল। ঢাকা শহরের প্রত্যেকটি জায়গায় রেড করছে যেন এই একজন সন্ত্রাসী আইনের ফাঁক দিয়ে তারা বের হতে না পারে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন, সহিংসতা সৃষ্টিতে বাধা মনে করায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা হয়েছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জের শহর জুড়ে কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ক্ষতচিহ্ন। হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে ১৭টি প্রতিষ্ঠান ও কমপক্ষে ৬৫টি যানবাহনে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে ২০০ কোটি টাকার বেশি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে পরিকল্পিতভাবে চালানো হয়েছে এসব হামলা। গ্রেপ্তার করা হয়েছে জড়িত ৩৭৪ জনকে। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ক্ষতবিক্ষত নারায়ণগঞ্জ। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় আঞ্চলিক পাসপোর্ট অফিস, পিবিআই কার্যালয়, নগর ভবন, নারায়ণগঞ্জ ক্লাব, জেলা আওয়ামী লীগ কার্যালয়, হাইওয়ে পুলিশ ফাঁড়ি সহ কমপক্ষে ১৭টি প্রতিষ্ঠানে। রেহাই পায়নি ব্যাংক ও হাসপাতালও। আগুন দেয়া হয় ১১টি সরকারি গাড়ি, ২৪টি বাস, ২৭টি খাদ্যপণ্যবাহী যান ও অ্যাম্বুলেন্স আর ২০টি মোটরসাইকেলে। ক্ষতিগ্রস্তদের দাবি পিবিআই অফিসের ১০ কোটি টাকা, সিটি কর্পোরেশনের ৫০ কোটি টাকা ও এসবি পোশাক কারখানায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ক্ষতি হয়েছে ১২৫ কোটি টাকার। যে একটা গার্মেন্টস ক্ষতি হয়েছে, এটাই আমার গার্মেন্টস। ইভেন বলছে যে যারাই এরা লুট করছে, ইভেন যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। ল্যাপটপ, কম্পিউটার, আমাদের সরকারি মালামাল, যত চেয়ার টেবিল যা কিছু ছিল সব কিছু একদম পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। আমি এখানে আসার আগে এটা চিন্তাও করতে পারি নাই যে এভাবে একটি সরকারি সম্পদ, রাষ্ট্রের সম্পদ এভাবে কেউ ধ্বংস করতে পারে। রাফলি যেটা আমরা করেছি, আমাদের তো আরও কয়েকটা প্রতিষ্ঠানকে আক্রমণ করা হয়েছে। এখানে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার উপরে হবে। পাসপোর্ট অফিসে গ্রাহকের ৮,০০০ পাসপোর্ট, ফায়ার সার্ভিসের গাড়ি সহ আরও ২৭টি যানবাহন সহ অনেক প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির মূল্য নির্ধারণ চলছে। দুর্ভাগ্যজনক হলেও এটা বলতে হয় যে আমরা একটা বিরাট ক্ষতির মধ্যে পড়ে গেছি। স্টকটা আমাদের তো ব্যাংক লোন নিলে দেওয়া থাকে, সেই প্রাইস লিস্ট অনুযায়ী ১০ কোটি টাকার কাছাকাছি। পুলিশ বলছে এসব নাশকতা করা হয়েছে পরিকল্পিতভাবে। অভিযোগ জড়িত ছিল বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। এরই মধ্যে ৩৭৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আর যারা নাশকতা চালিয়েছে ও আশ্রয় দিয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন সংসদ সদস্য শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। প্রত্যক্ষভাবে যারা ঘটনাস্থলে ছিল সে হচ্ছে আমাদের এখানকার যে জেলা বিএনপির যারা নেতৃবৃন্দ আছে, গিয়াসউদ্দিন সাহেব আছেন, আমি আরও নাম পেয়েছি, সে হচ্ছে সাবেক কাউন্সিলর ইকবাল নাম, তার নাম হচ্ছে ইকবাল সহ যারা আরও অ্যাডভোকেট টিপু সহ আরও যারা আছে, মশিউর রহমান রনি, এছাড়া আরও আমরা যাদের নাম প্রাথমিকভাবে পেয়েছি সাজ্জাদ, তারা সবাই বিএনপি নেতাকর্মী এবং জামাতের নেতাকর্মী। ক্ষতচ্ছিন্ন বুকে নিয়েই জনজীবনে ফিরছে প্রাণচাঞ্চল্য। নিউজ ডেস্ক, দেশ টিভি। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে, জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হয়েছে বলে দাবি করেন তিনি। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে।
শুক্রবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের সকল দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপানো হচ্ছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদল, শিবির, উগ্র জঙ্গি গোষ্ঠী, তাদের সুইসাইড স্কোয়াড অনুপ্রবেশ করে ঢাকা সহ সারা দেশে ৭১-এ পাকিস্তানি কায়দায় তাণ্ডব চালিয়েছে। আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের উপর দায় চাপাতে হয়েছে। জানান, নিজ দলের কয়েক হাজার নেতাকর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ন্যাক্কারজনক হামলা হয়েছে। বলেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত ও বিচার হবে। আইন শৃঙ্খলা বাহিনী তদন্তে যখন স্পষ্ট হয়ে উঠেছে বিএনপি জামাতের ষড়যন্ত্র, নৈরাজ্য, নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে, নির্দেশদাতা, অর্থদাতাদের পরিচয়, মির্জা ফখরুল থলের বিড়াল বের হতে শুরু করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ৭১, ৭৫ আর ২০২৪ সালের খুনিরা একই সূত্রে গাঁথা। বিভিন্ন জায়গায় আজকে আমরা যে খবর, ঠিক ৭১-এর কায়দা। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, আদালতের রায়ের মাধ্যমে কোটা ইস্যুর সুরাহা হওয়ার পরও এখন প্রশ্ন দেখা দিয়েছে কারা এ আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে। দাবি করেন, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশে ঢাকায় নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রদূতের ফেসবুক পেজ হ্যাক করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। আমি রাষ্ট্রদূতদের নিয়ে এই ধ্বংসযজ্ঞ দেখানোর জন্য তাদের নিয়ে গিয়েছিলাম। ইটালিয়ান রাষ্ট্রদূতের কথা বলা হয়েছে, তিনি নিজে বলেছেন ইটস এ শেম। তার আইডি হ্যাক করে বিভিন্ন রাষ্ট্রদূতের আইডি হ্যাক করে, বিদেশিদের আইডি হ্যাক করে সেখান থেকে উল্টাপাল্টা পোস্ট দেওয়া হয়েছে। ইটালিয়ান রাষ্ট্রদূতের আইডিও হ্যাক করা হয়েছে। আজকে রাষ্ট্র আক্রান্ত এবং এই রাষ্ট্রের উপর হামলা তারেক রহমানের নির্দেশে হয়েছে। সরকার নিজেদের কর্মকাণ্ড ব্যর্থতা আড়াল করতে বিরোধী নেতা কর্মী এবং সাধারণ মানুষকে নির্বিচারে গ্রেফতার করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা বলেন তিনি। বলেন, নেতা কর্মীদের গুম করে রেখে নির্যাতন চালিয়ে ৪-৫ দিন পর আদালতে তোলা হচ্ছে, যা আইন ও মানবাধিকার লঙ্ঘন। ছাত্র জনতার ন্যায়সঙ্গত আন্দোলনকে দমন করতে সেনাবাহিনীকে ব্যবহার গ্রহণযোগ্য নয় বলে দাবি করে অবিলম্বে কারফিউ তুলে নেওয়ার আহ্বান জানান ফখরুল। বিবৃতিতে চলমান আন্দোলনে সহিংসতায় দেশের কতজন মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে তার পরিসংখ্যান দেশের মানুষ জানতে চায় বলে দাবি করা হয়। রাষ্ট্রের টাকায় কেনা হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যার জবাব একদিন জনগণ কড়ায় গন্ডায় আদায় করে নেবে বলেও দাবি করেন মির্জা ফখরুল। সাতক্ষীরা বাজারে সবজির দাম কিছুটা কমলেও অন্যান্য নিত্যপণ্যের দাম চড়া। এই মুহূর্তে সেখান থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে। বৈরী আবহাওয়া, একই সাথে অস্থিতিশীল পরিবেশ, একই সাথে এই বাজারের যে দ্রব্যমূল্যের যে অবস্থা সেটিও কিন্তু অনেকটা অস্থিতিশীল। কিন্তু সুখের খবর হচ্ছে কাঁচা তরি তরকারির দাম কিন্তু তুলনামূলক আগের থেকে একটু হলেও কমেছে। কিন্তু এখনো পর্যন্ত মাছ মাংসের গায়ে সাধারণ মানুষের হাত দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি মাছ, একেবারে তেলাপিয়া এবং পাঙাশ ট্যাংরা বাদ দিলে প্রত্যেকটি মাছ ৫00-৬০০ টাকার উপরে। কোনোটিতেই হাত দেওয়া যাচ্ছে না। সাধারণ মানুষরা, ক্রেতা ভোক্তারা স্বস্তি পাচ্ছে না মাছ কিনতে যেয়ে, একই সাথে স্বস্তি পাচ্ছে না মাংস কিনতে যেয়ে। এই দুরবস্থা কিন্তু
বিরাজ করছে মশলার বাজারেও এখনো পর্যন্ত সেভাবে কোনো স্বস্তি আসেনি। আমি দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বড় বাজার, এটি হচ্ছে পাইকারি বিক্রি হয়ে থাকে। এটি খুচরা বাজারে যে কিন্তু এর থেকে অনেক বেশি দাম। তারপরেও এখানে কিন্তু দেশি পেঁয়াজের দাম 100 টাকা, রসুন 200 টাকা, প্রত্যেকটি পণ্যের দাম কিন্তু আকাশচুম্বী। আমি একটু এখানে বিক্রেতার সাথে কথা বলতে চাইছি, আজকের যে পাইকারি বাজার দর চলছে সেগুলো একটু জানার চেষ্টা করছি। এখানে আজকে পেঁয়াজ, রসুন, আদার দামগুলো যদি বলি। আজকে এখানে দেশি পেঁয়াজটা বিক্রি আছে 100 টাকা পাইকারি, ইন্ডিয়ান পেঁয়াজটা 88 থেকে 90 টাকা, চায়না যে রসুনটা আছে ওটা বিক্রি আছে আপনার 50 থেকে 60 টাকা এর ভিতরে, আর দেশি রসুনগুলো 185 থেকে 90 টাকা। আদা বিক্রি আছে, চায়না যে আদাগুলো এখানে 250 টাকা বেচানো হচ্ছে। এই যে বাজার দর, আসলে এই বাজার দরটির যে স্বাভাবিক অবস্থা চলে আসতে পারে কবে নাগাদ বলে মনে করেন, নাকি আরো বাড়বে? এবছর আর তো আলু, পেঁয়াজ, রসুনের আর কমার মতো সুযোগ দেখা যাচ্ছে না। যদি বাইরের থেকে মাল আমদানি না হয় তাহলে বাজার আস্তে আস্তে পর্যায়ে করে বাড়তেই থাকছে, কমার কোনো সুযোগ দেখা যাচ্ছে। আলু কিন্তু খুচরা বাজারে 60 টাকার উপরে চলে গিয়েছে। এই অস্বস্তি দূর করার জন্য সরকার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে ক্রেতা এবং ভোক্তারা, যাতে সকল পণ্য একটি সহনীয় পর্যায়ে আসে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসে। এই ছিল সাতক্ষীরা থেকে যে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে চিত্র তার সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সাতক্ষীরা থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। মেহেরপুরের ছেউটিয়া নদী খননে সরকারের 5 কোটি টাকাই গেছে জলে। খননের নাব্যতা তো ফেরেই নেই, উল্টো পরিণত হয়েছে মরা খালে। 13 থেকে 14 ফিট গভীরে খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফিট। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান ও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির কারণেই এমন পরিণতি হয়েছে নদীটির। নাহিদ হাসান তিতাসের রিপোর্টে বিস্তারিত। মেহেরপুরের ছেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে 2019 সালে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় 5 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার খননের কাজ শুরু করে SRSE জেভি নামে কুষ্টিয়ার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কাজ শেষ হয় 2021 সালের ডিসেম্বরে। তবে শিডিউল অনুযায়ী নদীটি 13 থেকে 14 ফিট গভীর খননের কথা থাকলেও খনন করা হয়েছে মাত্র 3 থেকে 4 ফিট। এতে নাব্যতা তো ফেরেইনি, উল্টো পরিণত হয়েছে মরা খালে। ফলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। 13 ফুট 14 ফুট কাটার কথা, তারা কোনো জায়গায় হাঁসড়িছে, কোনো জায়গায় হাঁসড়ায়নি। এখন নদীর 2 পার যে দিন রাত্রে পর্যন্ত রাস্তা পানি উন্নয়ন বোর্ডের, ওই রাস্তাগুলো জমিতে পরিণত করে দিয়েছে মাটি কেটে। নদী কেটে করে গেছে খাল, মাটিতে কাটেনি। এই মাটি কেটে অমনি বুঝেছে, ওই মাটি কেটে এমনি বুঝেছে। সাঁতার পানির সময় ওই হাঁটু হয় না। স্থানীয়দের অভিযোগ, নদীটি সঠিকভাবে খনন না করাই সরকারের 5 কোটি টাকার এ প্রকল্প কোনো কাজেই আসেনি তাদের। ফেরেনি নদীর নাব্যতাও, তাই নদীকে বাঁচাতে পুনরায় খননের দাবি তাদের। এই নদীটা আমাদের জোর দাবি যে এই নদীটা যেন ফের খনন করি, আমাদের সকলের এলাকাবাসীর দাবিটা পূরণ করুক। সেই শৈশবটা আমার পরে যারা প্রজন্ম যারা আসবে, সরকারের কাছে একটা অনুরোধ, তাদের প্রজন্ম ভবিষ্যতে এই নদীর থেকে ভালো পায়। আর এ বিষয়ে কথা বলতে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে না পাওয়া গেলেও অনিয়মের বিষয়টি স্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা বলছেন, নদীটি যতটুকু খনন করা হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানকে সেই পরিমাণই বিল প্রদান করেছেন তারা। পুরো ডিজাইন মাফিক তারা কাটতে পারে নাই, যতটুকু খনন হয়েছে ততটুকু সেই মোতাবেকই বিল পরিশোধ হয়েছে এরকম জেনেছিলাম। এটা তো অনেক হয়ে থাকে না, জমির কারণে খনন করতে পারে না। ছেউটিয়া নদীর নাব্যতা ফেরাতে পুনরায় খনন সহ অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের মারে লাগো রিসোর্টে বৈঠক করেন তারা। এর আগে ফিলিস্তিনি ইস্যুতে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও আলোচনা করেন বাইডেন। এ সময় গাজায় যুদ্ধবিরতি আনতে নেতানিয়াহুকে চাপ দেন জো বাইডেন। আরো জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন।
গেল 4 বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠকে বসলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের মার এ লাগো রিসোর্টে তার সাথে দেখা করতে যান নেতানিয়াহু। আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন ট্রাম্প। তার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির হ্যারিস। নির্বাচনে ট্রাম্প নির্বাচিত হলে গাজায় চলমান যুদ্ধ নিয়ে তার মনোভাব ও নীতি কেমন হবে সেটা নিশ্চিত হতে চাইছেন নেতানিয়াহু। তবে গেল বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলকে প্রচারণায় দুর্বল উল্লেখ করে দ্রুত গাজায় যুদ্ধ বন্ধের তাগিদ জানান ট্রাম্প। এদিকে এই বৈঠকের মধ্য দিয়ে দুই নেতার খারাপ হওয়া সম্পর্কের উন্নয়ন হবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ট্রাম্পের সাথে দেখা করার একদিন আগেই বাইডেনের সাথে বৈঠক করেন নেতানিয়াহু। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে দ্রুত চুক্তি সম্পন্ন করতে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে চাপ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেনের সঙ্গে বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সাথেও বৈঠক করেন নেতানিয়াহু। গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন হ্যারিস। যুদ্ধ অবসানের সময় এসেছে এবং তিনি এ বিষয়ে চুপ থাকবেন না বলেও মন্তব্য করেন কমলা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।